আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে, দেশ ও প্রবাসের চ্যানেল কুইক বিডি চ্যানেল। আজকে আলোচনার বিষয় বাংলাদেশ ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা। সাথে আছি আমি দিদারুল আলম আরজু। আমাদের সাথে আছেন একজন অতিথি, সালেহ আহমদ খোকন ভাই, কাতার ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। চলুন আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে শত ব্যস্ততার মাঝে আজকে ছুটির দিন আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকে এবং আপনার চ্যানেল কুইক বিডি চ্যানেল ইতিমধ্যে দেশে এবং প্রবাসে অনেক পরিচিতি লাভ করেছেন। সেই জন্য আজকের এই আপনার স্টুডিওতে, কুইক বিডি চ্যানেল স্টুডিওতে আমাকে দাওয়াত করার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। সালাহ আহমদ খোকন ভাই, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। আপনি জানেন অবশ্য আমাদের বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি এবং সমসাময়িক বিষয়, যে পরিস্থিতি বাংলাদেশে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীরা দেশ এমন খুব একটা জটিল পরিস্থিতি থেকে এখন আবার স্বস্তিতে ফিরে আসছে। ছাত্রদের যে বর্তমান যে অবস্থা থেকে আপনার আলোচনাতে কি আসে, আপনার ভবিষ্যৎ কি আছে? আসলে আজকে আপনি একটা সুন্দর আলোচনা নিয়ে এখানে আমাকে ডাকছেন। আমি আজকের এই আলোচনা সর্বপ্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ছাত্রছাত্রী শহীদ হয়েছেন, পাশাপাশি অনেক জনতা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকেই শহীদ হয়েছেন এই আন্দোলনে। আমি ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ পাক যেন ওনাদেরকে শহীদ হিসাবে কবুল করেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন, সেই কামনা আমি আল্লাহর দরবারে সেই দোয়া করি। এবং যারা শহীদ হয়েছেন ওনাদের পরিবারের প্রতি আমার সমবেদনা, এবং আল্লাহ পাক যেন ওনাদেরকে এই শোক সইবার মতো শক্তি দান করেন। আসলে মা বাবা ছেলে সন্তানদেরকে, মেয়েদেরকে অনেক কষ্ট করে যখন ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছায়, অনেক কষ্ট করতে হয়। সেই মা বাবার কাঁধে যখন ছেলে মেয়ের লাশ আসে, এটা যেনারা আজকে ভুক্তভোগী, এটা যে কত ভারী, কত বেদনাদায়ক, একমাত্র ওনারা ছাড়া কেউ বুঝবে। অনেক কষ্টের। এবং আমি দেখছি আন্দোলনের সময় আমরা যারা প্রবাসে আছি, আমরা রাত্রে ঘুমাইতে পারিনি। আমি আমার নিজেকে দিয়ে বলি, সারা রাত্রে শুধু মোবাইল দেখছি, কি খবর, কি পাই। চোখের পানি শুধু অদরে ঝরতেছিল প্রত্যেকটা দিন, কখন এটা সমাধান হবে। অনেকগুলি লাশের বিনিময়ে আজকে এই ছাত্রদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা দেশটাকে একটা বড় রকমের, এক কথা যদি বলি, একটা হায়নামুক্ত হয়েছে। ছাত্ররা আমাদেরকে এখন আমাদের মাথার উপরে যে একটা বোঝা ছিল সেটা থেকে সরাই আমাদেরকে নিয়ে আসছে। এখন ছাত্ররা সহ বর্তমান যে উপদেষ্টা কমিটি, প্রধান উপদেষ্টা সহ ওনারা যে দায়িত্ব নিয়েছেন, ছাত্রদের যে লক্ষ্য, ওনারা দেশটাকে নতুন করে সাজানোর দায়িত্ব নিয়েছেন। আমি খুব আশাবাদী। অতীতের ইতিহাস যদি দেখি, সেই 52 থেকে আরম্ভ করে 52, 69, 71, এখন 2024, ছাত্রদের কোনো আন্দোলন এবং ব্যর্থ হয় নাই। তারা সব সময় সবকিছুতে সাকসেস। এবারও আন্দোলনে সাকসেস। সামনে তাদের যে ভিশন, দেশ সংস্কার করবে, আমি আশা করি ছাত্ররা পারবে। আচ্ছা, একটা জিনিস আপনার সাথে আমার মাঝে একটু কথা ইন্টারফেয়ার করছি, যেটা ছাত্ররা বর্তমানে, ছাত্রছাত্রী যেগুলো যারা এখন বর্তমানে আছেন, দেশকে আপনার দুর্নীতিমুক্ত না করে, এবং কি আপনার যে পরিস্থিতি আছে এখন, এই পরিস্থিতিতে যারা দুর্নীতিগ্রস্ত, যারা টাকা পাচারকারী, যারা গুম খুন হত্যা করছে, তাদের বিরুদ্ধে সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম, ওইটাকে প্রাধান্য না দিয়ে ছাত্ররা এখন শুধু দেশে যে আঁকা আঁকি, যে পেন্টিং, রাস্তাঘাটে, ব্রিজে, সব জায়গাতে যে
আলপনা করতেছে, এটাই কি জরুরি ছিল নাকি দেশে যেই দেখুন আসলে ওনারা মনে হয় ক্ষমতাটা হাতে নিয়েছেন মনে হয় 10-12 দিন হয়েছে। জি। মনে হয় 10-12 দিনে কতটুকু কি করা সম্ভব। ওনারা কিন্তু শুরু করেছেন, ওনাদের লক্ষ্য উদ্দেশ্য অনেক ভালো। জি আপনি প্রধান উপদেষ্টার একটা বক্তৃতা দেখবেন সনাতন ধর্মীদের ওখানে মন্দিরে যাইয়া, উনি ওনারা রাস্তায় একটা আন্দোলনে গেছেন, ওনার এক কথা কিন্তু ওনারা আন্দোলন থেকে সরে আসছেন। একটা কথা ওনার ছিল কি, আমি এই ধর্মের তুমি ওই ধর্মের সেটা চাওয়ার কিছু নেই, তুমি বাংলাদেশী, তোমার অধিকার কি, তোমার অধিকার তুমি সমান অধিকার পাইবা কিনা, তুমি একটা স্বাধীন দেশের লোক, সেই স্বাধীনতা তোমার আছে কিনা। এই কথাগুলি বলার পরে কিন্তু ওনারা আন্দোলন থেকে সরে আসছেন এবং ওনারা শুরু করছেন মাত্র 10 দিন। আমাদের স্বাধীনতার বয়স এখন 53 বছর না? জি 53 বছরে যেখানে দেশটা এখনো ঠিক হয় নাই, এলোমেলো, সেখানে 10 দিনে কি করা সম্ভব? তবে 53 বছরে যা হয় নাই, ওনাদেরকে জানি না কতদিন, কয় মাস বা কয় বছর সময় পাবে। ওনারা যেতটুকু পাবে আমি মনে করি বাংলাদেশের জনগণের জন্য এটা ইতিহাস হয়ে থাকবে। ওনারা এই পর্যন্ত যতজন লোক দায়িত্ব নিছেন, দায়িত্ব দেওয়া লোকগুলার ব্যাকগ্রাউন্ড সবাই দেখেন, সবাই বড় রাজনীতিবিদ না হোক, ওনারা কিন্তু বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীরা এই তরুণ যারা ওনাদের সাথে আছে, ওনাদের বুদ্ধি, তরুণের শক্তি, সব মিলে কিন্তু ওনারা আসলে দেশটা ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে আপনি দেখেন দেশের ওনারা কিন্তু সব ক্ষেত্রে শুরু করছে। একটা দেশটা পুরা যুদ্ধ বিধ্বস্তের মতো একটা দেশ হয়ে গেছিল আমাদের। সেখানে কোনো আইন কানুন নাই, আইন কানুনটা সবার হাতে চলে গেছে, অস্ত্র সবার হাতে চলে গেছে, থানা কাজ করতেছে না। এখন কিন্তু এক এক করে থানা কাজ করা শুরু করছে, অস্ত্রগুলা উদ্ধার হইতেছে। ওনারা দুর্নীতি জায়গায় জায়গায় কিন্তু এখন ধরতেছে, কিছু মামলা হয়েছে। একদিন 2 দিন আর 1 মাসে এগুলো সম্ভব হবে না। এগুলো কিন্তু পর্যায়ক্রমে সবে কিছু হইতেছে। পাশাপাশি যার যে সেকশনের কাজ, যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, ওনারা মন্ত্রণালয়ের কাজ করতেছে, যে মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে। এবং যে ছাত্ররা বাইরে আছে, যখন আমাদের পুলিশ বাইরে ছিল না, তখন কিন্তু এই ছাত্ররা দেখেন রাস্তা যানজট কিভাবে মুক্ত করেছে আমরা দেখেছি অনলাইন মিডিয়াতে, এবং কত সুন্দর ভাবে, যেটা আমাদের পুলিশ ভাইরা পারে নাই, ট্রাফিকরা পারে নাই, সেটা কিন্তু ছাত্ররা করে দেখাইছে। পাশাপাশি তারা রাস্তাঘাট পরিষ্কার, একটা আবর্জনা, আমরা যখন প্রবাসে আমরা যারা থাকি অন্তত, আর যিনারা বিজেপি প্রবাসে আসেন, বিদেশে আসেন, তারা তো দেখি যান, কিন্তু আমরা রাস্তাঘাট চলতে আমরা কি একটা কাগজের টুকরো বাইরে ফালাইতে পারি গাড়িতে? অথচ রাস্তাঘাটে যদি আমরা যাই, বাংলাদেশে নাকে কাপড় দিয়ে করতে হয়, এত দুর্গন্ধ, এত ময়লা আবর্জনা রাস্তার সাইডে। কিন্তু ছাত্ররা, আমাদের এগুলা, যেই ছাত্রগুলা কারা, এগুলা সব পরিষ্কার করছে। এরা কিন্তু বাসায় দেখেন, এরা পানিগুলা গ্যালাসে ডালি খায় না। আজকে তারা কিন্তু রাস্তায় মেটালের কাজ করছে, সুইপারের কাজ করছে, হাই এডুকেটেড পার্সন। গতকালকে আমি আরেকটা সিনারি দেখি, এত আমার কাছে ইয়ে লাগছে, একটা ময়লার ড্রেন পরিষ্কার করে, যে ড্রেনগুলো একদম ব্লক করে ফেলাইছে, পানি নিষ্কাশনের কোনো জায়গা নেই। এত ময়লা, এই ময়লার ভিতরে মনে হয় 200-300 ছাত্র, তারা ময়লার ভিতরে নামে, পানির একেবারে কালো পানি, ময়লাযুক্ত, দুর্গন্ধ, এগুলার ভিতরে নামে তারা এগুলা পানি নিষ্কাশনের জায়গা পরিষ্কার করতেছে। আমার কাছে এত লাগে, যেগুলা সুইপার পর্যন্ত নামতে চায় নাই, এই এত বড় হাই এডুকেটেড এই শিক্ষিত ছেলেরা নামে এগুলা পরিষ্কার করতেছে। তাদেরকে আসলে যে আমরা কি বলে ধন্যবাদ দিব এবং কি বলে যে তাদেরকে বলবো, আমার কাছে ভাষা খুঁজে পাইতেছি না। এত সুন্দরভাবে কাজ করতেছে, তাদেরকে দেখি। শুধু আমরা পরবর্তী প্রজন্ম না, আমরা যারা আগে শিখি নাই, তাদেরকে আমরা উৎসাহ দেওয়া, আবার তাদের থেকে আমাদের যারা দায়িত্বে পুলিশ প্রশাসন আছেন, সিটি কর্পোরেশন আছেন, ওনার থেকে, তাদের থেকে এখন শিখার দরকার। বাংলাদেশ পরিচালনায় এই প্রজন্মের এই তরুণদের থেকে আমাদের শিখার দরকার। অবশ্যই ধন্যবাদ। ছাত্র সমাজ নিয়ে আলোচনা হলো আপনার। এখন একটু আমি আপনার সাথে একটু অন্য বিষয় প্রসঙ্গে আলোচনা করতে চাচ্ছি। প্রসঙ্গ হচ্ছে যে প্রবাসে যারা আছে, তাদের অনলাইন মিডিয়াতে তাদের অনেক অনেক বড় অ্যাক্টিভিটি আমরা দেখেছি, বাংলাদেশ থেকে দেখেছি, আমরা এখান থেকে দেখেছি। এই প্রবাসীদের আপনাদের কি বলার আছে? অন্তর্বর্তীকালীন সরকারের কে আপনার কি বলার আছে, আদেশ উপদেশ দেওয়ার আছে? প্রবাসীদের ব্যাপারে দেখেন ভাই,
প্রবাসীদের ব্যাপারে আসলে অতীতে আমরা যেসব সরকার দেখছি জি। সবসময় ওনারা বলে কি আমরা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, আমরা একটা যোদ্ধা। সেই হিসাবে কিন্তু আমরা প্রবাসীরা কিছুই পাইনি। অতীতের সময় সরকারও করে নাই, শুধু মুখে বলছে। গার্মেন্ট যোদ্ধা ওনাদেরকে বলে, কিন্তু আমার যে বিশ্লেষণ, আমার বিশ্লেষণে ওনারা এক্সপোর্ট ইম্পোর্ট করে ঠিক আছে, পাশাপাশি বাংলাদেশের যে হাজার হাজার বিলিয়ন টাকা ফাঁসা রয়েছে এই গার্মেন্টস মালিকদের কারণে হয়েছে, বাংলাদেশের টাকা। জি। সেখানে ওনারা আমার নজরে গার্মেন্টস যোদ্ধা হিসাবে মালিকরা পড়ে না, কারণ মালিকদের মাধ্যমে পাশাপাশি রাজনীতি নেতা কর্মীরও পাচার করে, রাজনীতির ক্রেতা কর্মীরা এই গার্মেন্টসের মাধ্যমে পাচার করছে। পরিষ্কার এবং কি সবাই চোখে দেখছে। জি, এই গার্মেন্টস কোম্পানিদের মাধ্যমে পাচার করছে টাকাগুলো। আর প্রবাসীরা যারা আমরা, বিশেষ করে গালফের প্রবাসীরা, এই গালফের প্রবাসীদের কিন্তু এখানে স্থায়ী না, অস্থায়ী। এতে একজন লোকের কর্ম যতদিন আল্লাহ রাখছে এখানে ততদিন। কিন্তু এই গালফের প্রবাসীদের একটা লক্ষ্য, কিন্তু আমরা এখান থেকে টাকা ইনকাম করি, দেশে নিয়ে কিছু করব। জি। এরা কিন্তু এখানে টাকা রাখতে পারে না, এখানে স্পন্সর সমস্যা আছে। আর ইউরোপ কান্ট্রির ওনাদের সব একক, যার কারণে ওনারা আরো দেশ থেকে নেয়, যার কারণে আসলে গালফের প্রবাসী নিয়ে আমি বেশি কথা বলতেছি। সেটা হইল আমরা এখানে যারা সচ্ছল আছে, হায়াত মওত আল্লাহর হাতে। যারা সচ্ছল আছে, কখন কার আল্লাহ কাকে ডাক দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। সচ্ছল ওলারা মনে করেন ওনাদের লাশটা দেশে যায়, সমস্যা হয় না। কিন্তু অনেক আমাদের এখানে একেবারে শ্রমিক আছে যারা কর্ম করেই খায়, বেতনভুক্ত। এনারা কিন্তু মাস শেষ হইলে পয়সাটা দেশে না দিলে সংসারটা চলে না। আমরা এখানে প্রবাসে যারা আছি, আমরা সবাই দেখছি যখন একজন শ্রমিক মারা যায়, তখন কিন্তু হয়তো এখান থেকে আমরা কেউ শুভাকাঙ্ক্ষী আছি, এই কারণে পয়সা টয়সা উঠাই, চাঁদা দিয়ে আমরা এদেরকে লাশটা দেশে পাঠাই। অথবা কেউ মারা গেছে, খবর কেউ শুভাকাঙ্ক্ষী কোনো পয়সার চাঁদা উঠায়ও নাই, না উঠার কারণে এই লাশটা দেশে যায়, অনেকদিন মর্গে পড়ে থাকার আরে এখানে মাটি দিয়ে দেয়, যেই দেশে আছে ওই দেশে মাটি দিয়ে দেয়। এই প্রবাসী যোদ্ধার লাশটা পর্যন্ত তার মাতৃভূমির মধ্যে যায় না, এবং তার ছেলে সন্তান বউ কেউ তার লাস্ট ফাইনাল পর্যন্ত দেখে না। তো বড় একটা দুঃখ থাকে। এটা আগেও আমাদের প্রবাসীদের অনেকই আলোচনা হয়েছে, জি, আমাদের মাঝে আলোচনা হয়েছে, এবং কি প্রবাসী বিমান মন্ত্রণালয় যিনি আছেন, বাংলাদেশ বিমানের ম্যানেজার, কান্ট্রি ম্যানেজার সাথে অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু এটার সুফল এখনো আসে নাই। সুফল না, এই জন্য আমি বললাম অতীতের কোন সরকার এই সুফলটা করে নাই, শুধু রেমিটেন্স যোদ্ধা এটাই বলে। এই জন্য বর্তমান সরকার, এবং আমি আজকে খবরে দেখলাম বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ সংস্থার দায়িত্বে পাইছেন জনাব আসিফ নজরুল স্যার। আজকে মনে হয় উনি দায়িত্বটা পেয়েছেন। আমি স্যারকে অনুরোধ করবো, স্যার আপনি প্রবাসীর জন্য কিছু করেন, যেমন এই প্রবাসীদের লাশটা অন্তত সরকারি খরচে দেশে যায়। আর আমরা প্রবাসীরা অনেকেই দেশে ভুক্তভোগী অনেকেই দেশে গেলে দেশের দেখেন, আপনি এখানে থাকার কারণে দেখা গেছে যারা দেশে আছে আপনার জায়গা জমি দখল করে খাইতেছে, আপনি সুবিচার পাইতেছেন না। কিন্তু দেশে সুবিচার যাতে আপনি পান, এমন একটা কার্ড প্রবাসীদেরকে দেখ, যাতে থানায় গেলে যখনই শুনবে এই লোকটা প্রবাসী, তখন সাথে সাথে যাতে আইন সংস্থা বাহিনী যাতে প্রবাসীর প্রতি নজর দিয়া তার অন্যায়টার বিচারটা করে। 3 নম্বর হইল, অনেক প্রবাসী আছে সেফটি পায় না বিদায় দেশে এখন বিনিয়োগ করতে পারতেছে না। একেবারে মেজর। এখন যদি প্রবাসীদেরকে এই সেফটি দেয় যে আপনারা দেশে বিনিয়োগ করেন, আমার জানা মতে আমি কাতারে আছি, এই কাতারে বহু লোক আছে দেশে বিনিয়োগ করবে, কিছু করতে চায় দেশে, কিন্তু ওনারা সেফটি পায় না, যার কারণে কেউ করতে ওইভাবে রাজি না। আপনার দেশের একটা চাঁদাবাজির সিস্টেম আপনি দেখেন। আপনি যদি এখানে প্রবাস করার পরে আমরা চিন্তা করি, আমরা তো এত বছর বিদেশে ছিলাম, দেশে যাই ব্যবসা বাণিজ্য করলে মানে আমরা সুবিধা করতে পারতাম না। তখন আমরা খেলে যে একটু জায়গা কিনে একটা বাড়ি করি, বাড়ির ভাড়াটা পাইলে অন্তত দেশে চলে গেলে একটু ভাড়া বুড়া উড়ে খাইতে পারি, চলতে পারি। যখন একটা বাড়ি করতে যায়, বর্তমান যেটা চলে, আমি একেবারে সেটা সাক্ষ্য প্রমাণ। কিছু এলাকা ভিত্তিক লোক আছে, সেখানে তারা কি করে, আপনার যে বিল্ডিং মেটেরিয়ালস গুলা, বালু, সিমেন্ট, রড, এমন কাজ
মেকিং কাজগুলি, এগুলা ওনাদেরকে দিতে হইব বাধ্যতামূলক। অঘোষিত চাঁদাবাজি, একেবারে অঘোষিত চাঁদাবাজি, যেই চাঁদাবাজিতে আপনি যদি একটা ইটা বাইরের থেকে কিনতে পারেন 10 টাকা, ওদের থেকে কিনতে হইব 13 টাকা। আপনি 1 নম্বর ইটাটা 10 টাকা, ওদের থেকে কিনতে হইব 3 নম্বর ইটাটা 13 টাকা। অঘোষিত চাঁদাবাজি। যদি আপনি না আনেন তাদের থেকে, তাইলে আপনার এলাকায় কোনো ট্রাক ঢুকতে দিবে না, কাজ বন্ধ করে দিবে। তাদের পছন্দ লোককে আপনি কাজ দিতে হবে, কাজ না ওখানে একটা তাদের কমিশন, চাঁদাবাজি। এই যে সমস্যাগুলা, একজন প্রবাসী দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা এই সরকারের কাছে। হয়তো সরকার একদিনে সম্ভব হবে না, সরকার যাতে সর্বক্ষেত্রে নজরগুলা দেয়, দিয়া দুর্নীতি মুক্ত করে। সময় কম আছে, আমি জানি না কতটুকু সময় আছে। আর একটু প্রশ্ন যাচ্ছি আমি আপনার কাছে, জানতে চাচ্ছি, যেটা আমাদের প্রবাসীদের কিছু লোকের অথবা আমাদের অনেকেরই জানার বেশি ইচ্ছা, আয়নাঘর, এটা সম্বন্ধে আপনার বলার কি আছে? ছোট্ট স্বল্প করে যদি বলেন আমাদের। আয়নাঘরটা আসলে বাংলাদেশ না, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে জঘন্য একটা কাজ করছে। যে আগে যে সরকার ছিল, সেই আয়নাঘরের কাহিনী যদি আপনি দেখেন, আয়নাঘরের যে ভিডিওগুলো আমরা পাইছি, সেগুলোর দিকে যদি নজর করেন, আমি শুধু এই সরকারকে একটু অনুরোধ করব, এই আয়নাঘরের দায়িত্বে যারা ছিলেন, এই আয়নাঘরের করার হুকুমদাতা অন্তত একটা মাসের জন্য হলো তাদেরকে নিয়ে ওখানে রাখার জন্য। একটা মাস যদি তাদেরকে নিয়ে ওখানে রাখে, তাহলে তারা বুঝবো যে আয়নাঘরটা ভিতরে মানুষের রাখি কত বড় অন্যায়, কত বড় জুলুম আমি মনে করি তাদেরকে করা হয়েছে। আরো কম, 1 সপ্তাহ অথবা 15 দিন যদি রাখা হয়। এবং তাদের আয়নাঘরের তাদের যে তার সাথে যে বিয়ার করা হয়েছিল, দুর্গন্ধযুক্ত খাওয়া, চোখ বেঁধে রাখা, অন্ধকার, ফ্যামিলির কেউ সাথে কোনো যোগাযোগ নাই, অমানবিক, অমানবিক। ধন্যবাদ সালেহ আহমদ খোকন ভাই, কাতার প্রবাসী। আজকে সুন্দর অনেক সময় দিয়েছেন আমাদেরকে। আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে সালেহ আহমদ খোকন ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সালেহ আহমদ খোকন ভাইয়ের মাঝে আমাদের 3টা প্রশ্ন 4টা প্রশ্ন বেরিয়ে আসছে। সেটি হচ্ছে যে ছাত্র সমাজের ভূমিকা বর্তমান বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং কি যেসব ক্লিনিং এর কাজে দায়িত্বে আছেন ছাত্র সমাজগুলা, ভালো ভালো শিক্ষিত হাই লেভেলের ছেলেফেলেগুলা এই যে ক্লিনিং এর দেশ পরিষ্কারের কাজে আছেন। আরেকটা বিষয় উনি উঠে আসছেন যে প্রবাসীদের যে লাশ, যে মধ্যপ্রাচ্যের যে গালফ, 6টা কান্ট্রি গালফ বলা হয়, গালফের যে লাশগুলো আমরা দেখি, আমরা মারা যান, ওনারা অনেক সময় এদের লাশ পাঠানোর জন্য 2-3টে টিকিট প্রয়োজন হয়। এই জিনিসটা বাংলাদেশ সরকারের বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারা জিনিসটা সুদৃষ্টিতে দেখবেন। এবং কি আয়নাঘর ব্যাপারে উনি যে কথাটাগুলো বলছেন, যিনি আয়নাঘরের ব্যাপারে আমরা খুবই মর্মাহত, আমরা ভাবতে অবাক লাগছে, আমাদের আর বলার ভাষা নাই। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের প্রবাস থেকে, আমাদের এই কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে ছাত্র সমাজকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং কি 20 কোটি মানুষ, বাংলাদেশি মানুষ সবাই আমাদের ছাত্র সমাজ, ছাত্রছাত্রীদের উপরে তাকিয়ে আছে। তারা আগামীতে আরো ভালো কিছু করবে। এবং কি যে 4 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, এবং কি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, এইসব দেশের যে দুর্নীতি এবং কি যেসব অনিয়ম অনীতি, সবগুলো সঠিক করে বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ গঠিয়ে তুলতে পারবেন, এই সরকারের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস এবং আস্থা। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সকল কুইক বিডি চ্যানেলের সকল দর্শক, দেশ ও প্রবাসে আমাদের সাথে থাকবেন। এবং কি আগামীতে নেক্সট আরেকদিন আরেকটা অনুষ্ঠানে আরেকজন নতুন অতিথিকে নিয়ে আবারও আমাদের সাথে ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।